হিসেবে জোট হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগামী চেষ্টা করছি 300 আসনেই গণতন্ত্র মঞ্চ থেকে প্রার্থী দেওয়া। তারেক রহমান চিঠি দিয়ে বা বিএনপি থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল না যে ওই এলাকাগুলো বা আসনগুলোতে আপনারা, এরকম কোন চিঠির খবর আমি জানি না। আমরা যেটা মনে করি শেষ করে নির্বাচনী প্রচারণা বা আপনাদেরকে নির্বিঘ্নে যেন ওইসব এলাকাতে মোটেই নির্বিঘ্নে কেউ কিছু করতে পারছে না, যেখানে প্রত্যেকটা জায়গাতেই রাজনৈতিক এটা আমরা আকাঙ্ক্ষা করি এবং আমরা আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে আমরা যখন কাজ করব প্রত্যেকেই যাতে একটা রাজনৈতিক পরিবেশ থাকে, একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা থাকে, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যাতে জবরদস্তি রূপ না নেয়। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আছে। আপনি আপনার এলাকায় আগে যে নিয়মিত হয়েছে সারা দেশে আমরা অর্গানাইজেশন গড়ে তোলার চেষ্টা করছি, সারা দেশে আমরা সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি এবং আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। বাঞ্ছারামপুর, নবীনগর, সদর, সেটা তো নির্বাচনকে সামনে রেখে, নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে আপনি জনগণের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন বা প্রচারণা করছেন, সেই নির্বাচনটা হবে তো ফেব্রুয়ারিতে। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত নির্বাচন এই মুহূর্তে। এবং আবার বলি, শুধু নির্বাচন নয়, বিচার সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যে কোনো তৎপরতা এইটাকে ক্ষতিগ্রস্ত করবে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন এবং সেই তৎপরতাকে আমাদের সম্মিলিতভাবে রুখে দেওয়া দরকার। আমরা যেটা বলেছি, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করবে 300 আসনে নিজেদের জায়গায় দাঁড় করাবে। নির্বাচনী যে সমঝোতা, কারোর সাথে আরো ফার্দার ঐক্য হবে কিনা, গণতন্ত্র মঞ্চ কারোর সাথে ঐক্যবদ্ধ জায়গায় যাবে কিনা, আসন সমঝোতা করবে কিনা, এটা আসলে এই পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওদিকে পিআর পদ্ধতি নিয়ে সুজনের একটি জরিপ, সেখানে দেশের 71% মানুষ সংসদের উচ্চকক্ষে পিআর চায়। দেশের 71% মানুষ যখন উচ্চকক্ষে পিআর চাচ্ছে, জনগণের অধিকার পরিপূর্ণ হবে না জেনেও দেশে এত সংখ্যক মানুষ কেন পিআর চাচ্ছে, কি মনে হয় সেটা নিয়ে আপনারা কোনো ওয়ার্কআউট করেছেন কিনা, কোনো কাজ করেছেন কিনা? মানে পিআর পদ্ধতিতে দেশের মানুষের অধিকার পরিপূর্ণ করতে পারবে না বলে আপনার দল মনে করে কিনা? ধন্যবাদ। দেখুন, পিআর বিষয়ে আমরা আমাদের অবস্থান তো দীর্ঘদিনের। আমরা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি একমাত্র উদাহরণ নয়। ফলে পিআর পদ্ধতি মানে এই যে দুটো মিক্সিং পদ্ধতি আছে বিভিন্ন দেশে, আমাদের সেই জায়গায় অধিকতর প্রতিনিধিত্বের জন্য দরকার। কিন্তু এই বিষয়ে আমরা যখন একটা ঐকমত্যের ভিত্তিতে একটা কর্মসূচি প্রণয়ন করছিলাম ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময়ে, সেই সময়েই এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি, যার ফলে আমরা এটাকে আপাতত রেখে, এটা দলীয় তৎপরতা রেখে আমরা ঐক্যবদ্ধ জায়গাটাকে গুরুত্ব দিয়েছি, কেননা ফ্যাসিবাদের পতনই আমাদের মূল লক্ষ্য ছিল, অন্যতম মূল লক্ষ্য ছিল। এবং এটা তো ঠিকই যে যেমন ধরুন, আমরা তো চাইলেই আর আমাদের চাওয়া দিয়ে এই সমস্ত বাংলাদেশ বদলে দিতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছি। এখন এই ক্ষেত্রে রাস্তা আছে দুটো। হয় আপনি একটা বিপ্লবী অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ডিটারমিনিং ফ্যাক্টর, আবারও বলি নির্ধারক নেতৃত্ব, কর্তৃত্ব হিসেবে হাজির হবেন, সমস্ত দেশের উপরে আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব কায়েম করতে পারবেন। যদি পারেন তাহলে আপনি আপনার টার্মসে অনেকগুলো পরিবর্তন করতে পারেন। আরেকটা হচ্ছে যদি না, কোনো একক শক্তি নেতৃত্ব এবং কর্তৃত্ব কায়েম যদি করতে না পারে, যদি এটা সম্মিলিত হয়, তখন আমরা কালেকটিভলি অ্যাডভান্স করবো কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে। তাহলে আমাদের ঐক্যমত্য কিংবা সমঝোতা যতটুকু হয়েছে সেটা যাচ্ছে। যেগুলোতে সমঝোতা হচ্ছে না, এটা মীমাংসাটা করবে কে? একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মীমাংসাটা করবে কে? আপনি আরেকটা বিপ্লব করতে পারেন, অ্যাটেম্প নেন, বিপ্লব করেন। আর যদি আপনি মনে করেন যে না, বিপ্লব আমরা ঠিক আছে করব, কিন্তু এটার মীমাংসার আরেকটি পথ হচ্ছে নির্বাচন, তাহলে আপনি যেসব বিষয়ে একমত না, ধরেন আমাদের দলের যা প্রস্তাব, আমরা সেটা ইলেকশনে যাব, ইলেকশনে যদি জনগণ আমাদেরকে বিজয়ী করে আমরা সেটা বাস্তবায়ন করব। বিএনপি মনে করছে পিআর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে না, বাকি অনেক দল মনে করতে পারে যে পিআর দিয়ে কাজ হবে, তো তারা ইলেকশনে যাবে। ইলেকশন মানুষ যদি 71% মানুষ মনে করে তাদেরকে ভোট দেয়, তাহলে তারা সেই পিআর ব্যবস্থা বাংলাদেশে চালু করবে। এইটা হচ্ছে বন্দোবস্তগত, শাসনতান্ত্রিক এবং পুরো সাংবিধানিক গঠনগত একটা পরিবর্তন। এই পরিবর্তনে জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবর্তনটা হয় না। মানে আমি আমার এই খেয়াল খুশি মতো কথা বললে কিন্তু হবে না। ফলে
আবারও বলছি, রাস্তা দুটো, কেউ পথ বেছে নিতে পারে। আরেকটা পথ হচ্ছে ইলেকশন, যে ইলেকশনটা বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে, ভূ রাজনৈতিক দিক থেকে, সমভ্যন্তরীণ দিক থেকে এই মুহূর্তে খুব প্রয়োজনীয় আমরা মনে করি। ফলে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে ব্যবস্থাকে সমর্থন বেশি করবেন তারাই বিজয় অর্জন করবেন, তারাই সেই ব্যবস্থা করবেন। যদি কথার কথা ধরেন আমি পিয়ারের পক্ষে বললাম, আমরা পিয়ারের পক্ষে বললাম, জনগণ আমাদেরকে বিজয়ী করলো না, তাহলে আমরা কি করবো? আমরা এটা নিয়ে লড়াই চালিয়ে যাব। আর যদি এইটাই আমাদেরকে বিজয়ী করে, এটা হবে যারা মনে করছে পিয়ার দিয়ে আকাঙ্ক্ষা হবে না, তারা তখন তাদের অবস্থা নিয়ে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে বলবেন না, এটা ঠিকই ও বলেছে যে বিএনপি ধরেই নিচ্ছে বিএনপি জয়লাভ করবে। আপনি বলছেন যে কথাটা সঠিক নয়, কিন্তু আসলে যখন আবার প্রশ্ন আসছে যে জনগণ ঠিক করুক কোনটা ঠিক বে ঠিক, তখন আপনারা ধরে নিচ্ছেন বিএনপি জিতবে। তো এই জায়গাটা ঠিক নেওয়াটা ঠিক হবে না। আমরা জনগণকে মানে জনগণ যে রিপাবলিকের মধ্যে জনগণই ক্ষমতার কেন্দ্র, তাদেরই নির্ধারক শক্তি, তাদেরকেই বিচার্য ভার দিতে হবে। তারা ভোটের মাধ্যমে সেটা করবেন এবং সেইখানে সমস্ত জনগণের অংশগ্রহণের জায়গাটা তৈরি হবে। কারণ একটা রিপাবলিকে আপনি ইচ্ছামতো নাগরিক ঠিক করতে পারেন না। আর যদি মানে ওই যে যদি আপনি ইনক্লুসিভ না করে আপনি মনে করেন না আমার পছন্দ অনুযায়ী নাগরিকরাই নাগরিক, বাকিরা নাগরিক নয়, তাহলে আপনি আবারও ফ্যাসিবাদ কায়েম করছেন। ফলে সেই জায়গাটা তৈরি হওয়া দরকার। এখন এই জায়গাতে ধরেন রাজনৈতিক বিতণ্ডার যে জায়গা, আমি যে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এখানে আছেন, এটাকে তাদের তরুণদের নিয়ে রাজনৈতিক দল, সেটাকে আমরা সবসময় অভিবাদন জানিয়েছি। যে দেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হয়, সেটা তার এই দেশের ভবিষ্যতের জায়গাটা অনেক স্পষ্ট হয় কিংবা আরও আশাবাদী হয়ে ওঠে। কিন্তু এই কথা যদি বলেন যে আপনারা তো ঈদের পরে আন্দোলন, ওই আন্দোলন, এই আপনারা তো আন্দোলন করে সফল হন নাই, ব্যাপারটা অ্যাজ ইফ যেন জুলাই আকাশ থেকে এসে নেমে এসছে এবং সেটা সফল হয়ে গেছে, আর এটার সাথে এইভাবে কম্পেয়ার করা যায়, তাহলে আপনার গণ অভ্যুত্থানের গঠন কিভাবে হয়, একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়, সেই জিনিসটাকে অস্বীকার করেন। এবং এই যে 15 বছর ধরে এতগুলো মানুষের গুম খুন অত্যাচার লড়াই সংগ্রাম, তাদের দিনের পর দিন মানে আত্মত্যাগ, এই সব কিছু নাই হয়ে যায়। তো সুতরাং কোনো সংগ্রামকেই এই যে রাজনীতির এই বাকবিতণ্ডাটা সম্পূর্ণভাবে পুরনো বন্দোবস্তের, আমি এটার সাথে নোট দিয়ে রাখলাম যে এই পুরো অ্যাপ্রোচটাই সঠিক নয়। আমরা পুরো লড়াইটা এখানে হয়েছে, লড়াইয়ে জমিন তৈরি হয়েছে এবং এই লড়াইয়ে কোনো একক দলের, এনসিপির কোনো একক কৃতিত্ব নাই। এটা ছাত্র সমাজের একটা আন্দোলন থেকে তাদের উপর গুলি হয়েছে এবং সেই গুলি মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলেছে। সমস্ত অভিভাবক, সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলনকারী ছিল, তারা এটার মধ্যে যুক্ত হয়ে পড়েছেন। এই সম্মিলিত উত্থান হয়েছে। তার মধ্যে ছাত্রদের একটা অংশ, উল্লেখযোগ্য অংশই তারা এনসিপি গঠন করেছেন। বাট ইউ ক্যানট ক্লেম যে এই জিনিসটা আমাদের একক জায়গা। এটা করেন যদি, তাহলে রাজনীতিতে এমন একটা আবারও মানে যে বীজ বপন করবেন, সেই বীজটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয়। আমরা রাজনৈতিক মেরিট নিয়ে তর্ক করেন, বিরোধ করেন, সেটা আমরা সবসময় পক্ষপাতী। যেমন মেরিট নিয়ে বিতর্ক হচ্ছে, আপনি এই পিয়ার নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা রাষ্ট্র ব্যবস্থার কি ধরনের গঠন করতে চাই, এমনকি আমরা মনে করি যে গণপরিষদ হবে নাকি সাধারণ সংসদ হবে, সেখানে অ্যামেন্ডমেন্ট হবে নাকি আমাদের প্রস্তাব যেমন সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই তর্কগুলো চলতে থাকবে। দিজ আর মেরিটস। এই পলিটিক্যাল তর্ক আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতিকে বিকশিত করবে।